আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব ভালো আছো তোমরা। আজকে এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায় লেনদেন অধ্যায় থেকে এটা হচ্ছে 19 পৃষ্ঠার কাজ সমাধান করব। নতুন বইয়ের 19 পৃষ্ঠার কাজ এটা। তো নিশ্চয়ই তুমি এই অঙ্কটা খুঁজে বেড়াচ্ছ কিভাবে সমাধান করা যায়। এটার সত্যক সারণী বা টেবুলার ছক যেটা, হ্যাঁ, এই টেবুলার ছক বা হিসাব সমীকরণের প্রভাবটা আমাদেরকে প্রমাণ করে এর সত্যটা দেখাতে হবে। তো আমরা চলো এর হিসাব সমীকরণের প্রভাবটা এখানে লেখার কাজ দিয়ে দিয়েছে যে হিসাব সমীকরণের নিম্নোক্ত লেনদেন সমূহের প্রভাব দেখাতে হবে। সো চলো আমরা এটা সমাধান করি। আমরা সরাসরি সমাধানে যাব। যে উদ্দীপকটা দেওয়া হয়েছে খুবই সহজ, তবে তোমাদের কাছে সবচেয়ে কঠিন, কারণ তোমরা তো এখনও এটা করনি। তবে আমি সমাধান করার পরে হয়তো বলবে যে না স্যার, অ্যাকচুয়ালি এটা সহজ একটা অঙ্ক, ঠিক আছে। তবে তার আগে আমি একটু বলি, তোমরা যারা এখনও আমার এই অনলাইন ব্যাচে ভর্তি হওনি তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ একদম কম সংখ্যক স্টুডেন্ট আমি নিয়ে থাকি। 499 টাকা, মানে যেটা আগে 1000 টাকা ছিল, কোর্স ফি ছিল 1000 টাকা, সেই 1000 টাকা এখন মাত্র 499 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে। এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে জুম অ্যাপে ক্লাস হবে। জুম অ্যাপ তো বুঝো তোমরা নিশ্চয়ই, অনলাইনে ক্লাস করানো হয় জুম অ্যাপে, যেখানে তুমিও কথা বলতে পারবা, টিচার শুনতে পারবে, মানে একই সাথে তুমি কথা বললে আমি শুনতে পারবো, আমার কথা তুমি শুনতে পারবে। এবং প্রয়োজনে জুম অ্যাপে কীভাবে ক্লাস করতে হয় ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখো, তাহলে আরও ক্লিয়ার হতে পারবা যে জুম অ্যাপে আসলে কীভাবে ক্লাস করে। তো 499 টাকা মাত্র তুমি একবারই দিবা, আর এই একবার দিলে তুমি একবারে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত, ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে, আর কোনো টাকা দিতে হবে না। হিসাব বিজ্ঞান নিয়ে কোনো টেনশন থাকবে না। আর হিসাব বিজ্ঞান নিয়ে তুমি আগে দেখো যে আসলে ক্লাস কেমন হয়, ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে তুমি ফিনান্সও করতে পারবা, ফিনান্স এবং উদ্যোগ দুইটাই পারবা। তোমার প্রাইভেট পড়তে হবে না, কোথাও না, কোনো টিচারের কাছে পড়তে হবে না। আশা রাখি তুমি যেহেতু মানে হয়তো টিচার নিবে 2-1 মধ্যে, বা টিচার নিবে সামনের মাসে, অনেকে টিচার নিবে। সো টিচার নিতে হবে না, আমার কথা মতো আমার কথাটা শোনো, টিচার নিতে হবে না। তুমি কোর্সে ভর্তি হও, তারপর পরবর্তীতে তুমি আমাকে বললো যে স্যার আপনি বলছিলেন টিচার না নিতে, আমি তো টিচার নেই, ঠিক আছে। সো দেখো, ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো। আসলে অনেক স্টুডেন্ট আল্লাহর রহমতে আমার এই কোর্সে এখনও ক্লাস করতেছে, ক্লাস করবে সামনে, তোমরাও ভর্তি হবে, ক্লাস করবে, ঠিক আছে। সো আশা রাখি দেখা হবে ক্লাসরুমে তোমাদের সাথে, ঠিক আছে। তোমরা অবশ্যই সবাই ভর্তি হবে। তো দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কের মধ্যে আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে সম্পদ কি আছে সেটা আলাদা করতে হয়। একটা প্রতিষ্ঠানে মানে যতগুলো লেনদেন এখানে হয়েছে সংগঠিত, যতগুলো ঘটনা সংগঠিত হয়েছে, সবগুলো ঘটনা আমরা দেখব যে আসলে এর মধ্যে সম্পদ কোনটা কোনটা এবং দায় কোনটা কোনটা, এই দুটো জিনিস আমরা খুঁজে বের করব। তো দেখো, মানে এটা ছক করার জন্য আমাদেরকে খুঁজতে হবে, হ্যাঁ। তো দেখো, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তো নগদ টাকা প্রতিষ্ঠানে কি একটা সম্পদ না? তাহলে আমরা বলতে পারি যে নগদের একটা ঘর হবে, যেখানে নগদ টাকা লিখবো আমরা, শুধু নগদ টাকা। আর মূলধন স্বরূপ নিয়ে আসছে, সো মূলধন তো মালিকানা সত্ত্বের মধ্যে যায়, এটা ছক দিতেই হবে, বাধ্যতামূলক, হ্যাঁ, দিতেই হবে। মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ, তো তুমি নগদ টাকা দিছো, সেটাই নগদের ঘরে বসাইলেই হবে। আর ভাড়া একটা ব্যয় মালিকানা সত্ত্বের মধ্যে যায়। নগদে সেলাই মেশিন ক্রয়, দেখো সেলাই মেশিন হচ্ছে একটা অফিস সরঞ্জাম, সো আমাদেরকে একটা অফিস সরঞ্জামের ঘর তৈরি করতে হবে। অফিস সরঞ্জাম, ঠিক আছে, অফিস সরঞ্জাম, সেলাই মেশিন একটা অফিস সরঞ্জাম, এটা প্রতিষ্ঠানে বাড়বে, তো বাড়লে আমাদেরকে তার জন্য আলাদা হিসাব খুলতে হয়। কাপড় সেলাই বাবদ মজুরি আদায় হয়েছে, তো এর নগদ টাকা আদায় হয়েছে, মজুরি একটা আয়, মালিকানা সত্ত্বের মধ্যে যাবে আয়টা। মালিকানা সত্ত্বের ঘর দিতেই হবে বাধ্যতামূলক তোমাকে, হ্যাঁ, দিতে হবে। তারপরে মজুরি টাকা, নগদ টাকা তো নগদ টাকা। ব্যবসা প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা হচ্ছে একটা বিজ্ঞাপন বলা হয়। প্রচারণা মানে কি? বিজ্ঞাপন দিলে এটা একটা ব্যয় হয়, তো মালিকানা সত্ত্বের ঘরে যাবে, নগদ টাকার জন্য নগদ চিন্তা করতে হবে। গ্রাহক হতে সেলাই মজুরি বাবদ প্রাপ্য, খেয়াল করো, প্রাপ্য মানে কি? আমি এখনও টাকাটা পাই নাই, আমি টাকাটা ভবিষ্যতে তার কাছ থেকে পাবো, এটাকে বলা হয় প্রাপ্য। আমি কারো কাছে টাকা পাবো, এটাকে কি বলা হয়? প্রাপ্য। বাকিতে আমি কাজ করে দিছি কিন্তু টাকা এখনো নেই, তাহলে এটাকে কি বলবো? প্রাপ্য। প্রাপ্য একটা সম্পদ। প্রাপ্যর আরেকটা নাম আছে
প্রাপ্য বইয়ের মধ্যে লিখে রাখো, এই বইয়ের পেজে লিখে রাখো। প্রাপ্য হচ্ছে দেনাদারের আরেকটা নাম, হ্যাঁ প্রাপ্য। সনাতন পদ্ধতিতে দেনাদার বলা হয়, আর আধুনিক পদ্ধতিতে প্রাপ্য বলা হয়। সেলাই মেশিন মেরামত করা হলো, মেরামত হচ্ছে একটা ব্যয়, এটা মালিকানা সূত্রের ঘরে যায়। তারিখের বিলের অর্থ আদায় 1200 টাকা, বিলের অর্থ আদায় করছো 22 তারিখের। সো এখানে নগদ টাকা বাড়বে আর প্রাপ্য হিসাব কমে যাবে। তো তাদের জন্য অলরেডি ঘর আমি নগদ টাকার ঘর দিয়েছি, প্রাপ্য হিসাবের ঘর দিয়েছি, আর লাগবে না। তাহলে সম্পদের পাশে 3টা ঘর, নগদ, অফিস সরঞ্জাম আর প্রাপ্য হিসাব। এবং দায়ের পাশে, দায়ের কোনো তথ্য কিন্তু আমরা পেলাম না। কিন্তু যেহেতু হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখানে আমরা চাইলেও কি করতে পারবো না, একটা বাদ দিতে পারবো না। সম্পদের জন্য প্রয়োজনে একাধিক ঘর হবে, যদি একাধিক সম্পদ থাকে। দায় যদি একাধিক থাকে, দায় একাধিক ঘর হবে, না হলে দায়ের জন্য একটা ঘর হবে। দায় নাই প্রতিষ্ঠানে, তারপর একটা ঘর হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা প্রত্যেকটা দেখবো আর এখানে বসাবো। দেখো, তো এই হচ্ছে আমাদের ছক। সম্পদের পাশে নগদ, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, দায়, মালিকানা সত্ত্ব, মন্তব্য। তো অফিস সরঞ্জাম কিংবা যন্ত্রপাতি যে কোনো একটা বললেই হয় সেলাই মেশিনরে, তুমি যেটা বলবা সেটা রাইট হবে। ওকে, তো আমরা মার্চের প্রথমে 1 তারিখ, 2025 সালে মার্চের 1 তারিখ, হ্যাঁ মার্চের 1 তারিখে দেখো কি বলছে, যে 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো, 20,000 টাকা। তো 20,000 টাকা প্রতিষ্ঠানে আনার কারণে, প্রতিষ্ঠানে 20,000 টাকা তুমি এনেছো, তোমার প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে। আর মালিক প্রতিষ্ঠানে যত টাকা দিবে, প্রতিষ্ঠানে কি বাড়বে, মালিকের সত্ত্বটা বাড়বে। প্রতিষ্ঠানে মালিক যত ইনভেস্ট করবে, মালিকের সত্ত্বটা আরও বৃদ্ধি পাবে। ওকে, তাহলে উনি যদি নগদ টাকা 20,000 টাকা আনে, তাহলে প্রতিষ্ঠানে কি হবে, প্রতিষ্ঠানে হচ্ছে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে 20,000 টাকা নগদের ঘরে যোগ করব, 20,000 টাকা। ক্লিয়ার? আরেকটা হচ্ছে উনি কি হিসেবে আনছে, মালিকানা সত্ত্ব। এই যে মালিকানা সত্ত্বের ঘরে 20,000 টাকা, মানে মূলধন হিসেবে আনছে। মূলধন একটা কি, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের ঘরে লিখব। মূলত মালিকানা সত্ত্বের ঘরে আমরা লিখে থাকি কি কি, মালিকানা সত্ত্বের ঘরে আমরা ক্যাপিটাল লিখি, ক্যাপিটাল মানে মূলধন, মালিক যদি দেয়। আমরা রেভিনিউ লিখি, রেভিনিউ মানে আয়। আমরা এক্সপেন্সগুলো বাদ দিই, এক্সপেন্সগুলো কি করি, বাদ দেই। তারপর আমরা বাদ দিই হচ্ছে ড্রয়িংস। 4টা জিনিস এই মালিকানা সত্ত্বের ঘরে বসে, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন, এই কয়েকটা জিনিস বসে। ওকে, তারপর দেখো মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। আমি যখন ভাড়া পরিশোধ করব, ভাড়া কিন্তু একটা ব্যয়, খেয়াল করো, ভাড়া কি একটা, ভাড়া হচ্ছে একটা ব্যয়। তো স্যার এরকম কি কি ব্যয় হতে পারে, ভাড়া, বেতন, কমিশন, বাট্টা, বিমা, হচ্ছে তোমার এই ধরনের হচ্ছে অনেকগুলো ব্যয় আছে, হ্যাঁ প্রতিষ্ঠানে অনেকগুলো ব্যয় আছে। তো পরিবহনও ব্যয় হতে পারে, যাতায়াত খরচ হতে পারে। তো যত ব্যয়ই হোক না কেন, এই ব্যয় হলে আমরা কোথায় লিখে থাকি, 5,000 টাকা না 5,000 টাকা। ব্যয় হলে আমরা এই যে মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ করে থাকি। ব্যয় হলে আমরা বিয়োগ করি, আর আয় হলে আমরা কি করি, যোগ করি। ব্যয় হলে বিয়োগ করি, আয় হলে যোগ করি। তো এটাও ব্যয় হয়েছে। আচ্ছা, ভাড়াটা যে দিছি, তো টাকাটা প্রতিষ্ঠান থেকে চলে যাবে না, এই যে প্রতিষ্ঠানের টাকার ঘরে বিয়োগ করব। টাকা যেহেতু চলে যাবে 5,000 টাকা, এই জন্য কী করবো, বিয়োগ করব। ওকে, তারপর দেখো এরপরে আমরা কি করব, এরপরে 9 তারিখে, 9 তারিখে কি বলছে দেখো, নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো 15,000 টাকা। তো নগদে সেলাই মেশিন কিনছি, তাহলে নগদ টাকা কিন্তু 15,000 টাকা চলে যাবে, 15,000 টাকা। তো 15,000 টাকা আমরা এখানে বিয়োগ করব, 15,000 টাকা। আর প্রতিষ্ঠানে সেলাই মেশিন নামক একটা সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য এই সম্পদ 15,000 টাকা এখানে যোগ করব। যন্ত্রপাতি বাড়লো, আবার নগদ কমলো। এবার বিষয়টা খেয়াল করো, এই যে সমান চিহ্ন দেখতে পাচ্ছ, যদি কখনো কোনো তথ্য সমানের এক পাশে বসে, তাহলে একবার যোগ একবার বিয়োগ হবে। যেমন এই যন্ত্রপাতি এবং নগদ, দেখো এই 15,000 টাকা যন্ত্রপাতির ঘরে যোগ হয়েছে, এখানে বিয়োগ হয়েছে একই পাশে। আবার যখন সমানের দুই পাশে চলে যাবে, এই 50,000 5,000 দেখো দুই পাশে কিন্তু বিয়োগ হয়েছে। 20,000 এই পাশে যোগ, ও পাশেও যোগ হয়েছে, এটা মাথায় রাখবা। তার মার্চের 14 তারিখে বলছে দেখো, সেলাই বাবদ মজুরি আদায় হয়েছে 2,000 টাকা। মজুরি কি একটা, মজুরি হচ্ছে আয়, মানে এখানে মজুরিটা নর্মালি কিন্তু মজুরি একটা ব্যয়, তবে এই প্রতিষ্ঠানে সেলাই করে দিছে, দিয়ে মজুরি পাইছে 2,000 টাকা। তাহলে এখানে নগদ টাকা বাড়বে 2,000 টাকা, নগদের ঘরে 2,000 যোগ করব, যেহেতু এটা আমি নগদ টাকা পেয়েছি, আমি সেলাই করেছি, এটা আমার মজুরি। আর এটা কিন্তু আয়, প্রতিষ্ঠানের জন্য কি একটা আয়, তাহলে টেলার্সের দোকানের জন্য এটা একটা আয়। সো আয় হলে এখানে যোগ করব। আয় ওই যে বলছি না, আয় মালিকানা সত্ত্বের ঘরে যায়। হ্যাঁ, কি কি মালিকানা সত্ত্বের ঘরে যায় বলেছি। তারপর দেখো ব্যবসায়ের প্রচারণা বাবদ ব্যয় 1,000 টাকা। তুমি প্রচারণা করেছো ব্যবসা,
এটা একটা বিজ্ঞাপন, হ্যাঁ, তো বিজ্ঞাপন দিয়েছো এক কথায়। তো বিজ্ঞাপন যেহেতু দিয়েছো, তাহলে বিজ্ঞাপন যেহেতু দিয়েছো, তো বিজ্ঞাপন কি একটা ব্যয় না? ব্যয় হলে আমরা কি করি? বিয়োগ করি। তো এখানে আমি 1000 টাকা বিয়োগ করব, 1000 টাকা বিয়োগ করলাম। তারপর আমি খেয়াল করো, আমি বিজ্ঞাপন দিয়েছি, টাকা চলে গেছে, সো আমার নগদ টাকা কমে যাবে প্রতিষ্ঠানে, এজন্য নগদ টাকাও বিয়োগ করব। সমানে দুই পাশে বসাইছি, দুই পাশেই বিয়োগ করছি, আগেরটা যোগ করছি, দুই পাশেই যোগ করছি। তারপর দেখো, গ্রাহকতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য 1500 টাকা। প্রাপ্য মানে আমি টাকাটা এখনো পাই নাই। তার আগে খেয়াল করো, আমি যে সেলাই করছি, আমি যে মজুরি মানে আমার যে আয় হয়েছে, হ্যাঁ, সেলাইয়ের মজুরি আয় হয়েছে 1500 টাকা, এটা কিন্তু আমার আয়, এজন্য আমি এখানে কি করব? যোগ করব। আয় হলে যোগ করতে হয়। টাকাটাকে আমি এখনো পাইছি, টাকা পাইলে আমি এই নগদের ঘরে লিখতাম, আর টাকা না পাইলে আমি প্রাপ্য হিসাবের ঘরে লিখবো। কারণ কি, টাকাটা আজকে না পাইলেও ভবিষ্যতে তো আমি পাবো এক সময়, তাই না? এক সময় পাবো, তখন আবার ওর ঘরে বিয়োগ করে দেবো, ঠিক আছে? ওকে, তারপর দেখো, সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। তুমি সেলাই মেশিন মেরামত করছো, তো এটা তোমার জন্য কি একটা ব্যয় না? এটা তো প্রতিদিন হতে পারে, প্রতি মাসে হতে পারে, বছরে হতে পারে। সো এটা হতে হবেই, প্রতিষ্ঠান চলতে গেলে এটা হবে। তো 300 টাকা বিয়োগ করে দিব, যেহেতু এটা ব্যয়। আর নগদ টাকা না দিলে কি উনি সারাই করে দিবে? এজন্য নগদ টাকার ঘরে বিয়োগ করব, আর ব্যয় হিসেবে দিকে ওখানে বিয়োগ করব, ঠিক আছে? নগদ টাকা চলে যাবে, নগদের ঘরে বিয়োগ। তারপর দেখো, 22 তারিখের বিলের অর্থ আদায় 1200 টাকা। ওই যে আমি মানে টাকা না নিয়েই ওনার 1500 টাকা কাজ করে দিছিলাম না, তো উনি আমাকে 1200 টাকা দিয়ে দিছে, তাহলে ওনার হিসাব থেকে আমি এখন 1200 টাকা বাদ দিয়ে দেব। ওনার হিসাব থেকে আমি 1200 টাকা বাদ দিব, আর একটা কাজ করব। আমি কিন্তু উনি কিন্তু 1200 টাকা আমাকে দিছে, সো প্রতিষ্ঠানে 1200 টাকা বাড়বে, নগদ টাকা বাড়বে। এটা কিন্তু আবার মানে একবার তো আমি যখন সেবা দিছিলাম তখন কিন্তু আয়ের ঘরে লিখছিলাম, এই জন্য কিন্তু এখন আর আমি এটা আয়ের ঘরে লিখবো না, কারণ এটা তো আমার পাওনা টাকা। যখন আয় হয়েছিল তখন আয়ের ঘরে লিখছিলাম, কিন্তু এখন তো আয় হয় না, এখন আমি পাওনা টাকা পাইছি, এই জন্য আমি আমার নগদের ঘরে লিখেছি এবং প্রাপ্য হিসাবের ঘরে লিখেছি। এখন দেখো, এই পাশে আমরা সব যোগ বিয়োগ করব। এখানে আমরা কি করব? এখানে সব যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করলে আমরা একটু ক্যালকুলেটরটা নেওয়ার পরে যোগ বিয়োগ করে দেখাই, তাহলে বুঝতে পারবো আরও। দেখো, তো প্রথমে এই যে 20,000 টাকা তোলো, 20,000 টাকা, তারপরে এখানে বাদ দাও 5,000 টাকা, বিয়োগ 5,000 টাকা। ক্যালকুলেটার এভাবে তুলবা, মানে যখন যেটা আছে সেটা দিয়ে তুলবা, যখন বিয়োগ আছে বিয়োগ দিয়ে তুলবা। তারপর আবার বিয়োগ 15,000, দাও 15,000 বিয়োগ, ওকে। তারপরে 15,000 পর আবার যোগ 2,000 টাকা, দাও যোগ 2,000 টাকা। তারপরে আবার বিয়োগ 1,000 টাকা, দাও বিয়োগ 1,000 টাকা। তারপরে আবার 300 টাকা বিয়োগ, দাও বিয়োগ 300 টাকা। তাহলে হয় কত? 300 টাকা বিয়োগ দিলাম, দেওয়ার পর আবার দেখো 1200 টাকা যোগ, দাও 1200 টাকা যোগ, তাহলে হয় কত? 1900 টাকা হয়। দেখো 1900 টাকা, এই যে 1900 টাকা এখানে লিখলাম, 1900 টাকা। এখন খেয়াল করো, এই পাশে এই পুরো ঘরে এক জায়গায় আছে কত টাকা আছে? একটা জায়গায় আছে কত? 15,000 টাকা। তো এক জায়গায় 15,000 টাকা লিখে দিলাম। তারপরে দেখো, প্রাপ্য হিসাবের ঘরে এখানে ছিল 1500 আর এখানে আছে 1200, তো 1500 থেকে 1200 বাদ দাও, হবে কত? 300 হবে। এই যে 300 লিখলাম। এখন খেয়াল করো, এই পাশেরটা আমাদের একটু জটিল হয়ে যাবে, কারণ অনেকগুলো তথ্য এখানে আছে। প্রথমে 20,000 টাকা তুলো, 20,000 টাকা, 20,000 টাকা তুললাম, ওকে। তারপরে বাদ দাও 5,000 টাকা, বাদ 5,000 টাকা। তারপরে যোগ 2,000 টাকা। তারপরে বিয়োগ 1,000 টাকা, এই যে বিয়োগ 1,000 টাকা। তারপরে আবার যোগ 1500 টাকা, যোগ 1500 টাকা। তারপর বিয়োগ 300 টাকা, বিয়োগ 300 টাকা। খেয়াল করো, তাহলে কত হয়? 17,200 টাকা হয় সব মিলে, 17,200। তো এখানে যদি দায় থাকতো তাহলে দায়টাও আর ওর সাথে যোগ করে দিতাম, দেওয়ার পর এখানে বসাতাম। তো এখন একটা যেহেতু আছে, ওই একটাই বসালাম, বসায় ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিব। এখন এইখানেরটা আমরা আবার হিসাব করবো একটু। দেখো, এখানে আছে 1900 টাকা, তাই না? 1900, তাহলে এই যে 1900 টাকা, তারপর আছে 15,000 যোগ 15,000 টাকা, হ্যাঁ 15,000, তারপর আছে যোগ 300 টাকা, যোগ 300 টাকা, হ্যাঁ, তাহলে কত হয়? 17,200 টাকা, 17,200 টাকা। দেন নিচে ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিব, সমান চিহ্ন দিয়ে রাখবো, ওকে। এখন দেখো, এই ডান পাশ বাম পাশ মিলছে কিনা, 17,200, 17,200, এই হচ্ছে আমাদের মেইন অঙ্ক। আসলে এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হয়। তো যারা আমার চ্যানেলে আজকেই প্রথম, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে সবাই একসাথে দেখতে পারো। তোমাদের স্কুলের যে গ্রুপগুলো আছে, গ্রুপে আমার এই ভিডিওটা দিয়ে দিও, তাহলে তারাও সবাই উপকৃত হবে। আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু পুরো হিসাব বিজ্ঞান সমাধান করা আছে, সো কোনো টেনশন করতে হবে না, টিচারের প্রয়োজন নেই। আর আমার অনলাইন ব্যাচ তো আছেই, ব্যাচে কানেক্ট হয়ে যাও, সারা দেশের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে পারবা, ক্লাস করতে পারবা, বুঝতে পারবা, পরীক্ষা নেই। হ্যাঁ, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।